ইসলামের ইতিহাসে তৃতীয় খেলাফত হল আব্বাসীয় খেলাফত। 749 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটিয়ে আব্বাসীয়রা ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তাদের রাজধানী ছিল বাগদাদ। দজলা নদীর তীরে গড়ে ওঠা বাগদাদ ছিল শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান ও গবেষণার কেন্দ্রস্থল। খলিফা হারুনুর রশিদের শাসন আমলে প্রতিষ্ঠিত করা হয় বাইতুল হিকমা বা হাউস অব উইজডম। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, কবি ও গবেষকরা ছুটে যেতেন সেখানে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একসময়ে জ্ঞান বিজ্ঞানের এই স্বর্ণনগরীর পতন হয় মঙ্গল নরপশু চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে। 1258 সালে বাগদাদ আক্রমণ করে হালাকু খান গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেন। নির্মম ও ঘৃণ্য সেই আক্রমণ মানবজাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। আর এএফবি ডেইলির এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি ঐতিহাসিক আব্বাসীয় খেলাফতের আদ্যোপান্ত সম্পর্কে। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আব্বাসীয়রা ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর। অষ্টম শতকের শুরুর দিকে তারা হুমায়মা নামক স্থানে বসতি স্থাপন করে। হুমায়মা ছিল একটি মরুদ্যান শহর, যা বর্তমানে বালুময় দেশ জর্ডানে অবস্থিত। উমাইয়া শাসনের কেন্দ্র দামেস্কের কাছাকাছি অবস্থান করায় আব্বাসীয়রা উমাইয়া শাসকদের সূক্ষ্ম ফাটলগুলো লক্ষ্য করছিল এবং সুযোগ বুঝে ক্ষমতা দখলের চেষ্টায় থাকে তারা। 730 কিংবা 40-এর দশকে আব্বাসীয়রা পারস্যে গোপনে মিশনারি দল প্রেরণ করে। তখন পুরো রাজ্য জুড়ে উমাইয়াদের বিরুদ্ধে অসন্তোষ বিরাজ করছিল। এমন সময় ধর্মপ্রাণ লোকদের সমর্থন পেতে আব্বাসীয়রা প্রচার করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন বংশধর আব্বাসীয়দের প্রতি শাসন করার অধিকার হস্তান্তর করেছেন। এই ঘটনার সত্যতা যতটুকু হোক না কেন, এটি আব্বাসীয়দের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কিছুটা বৈধতা দেয়, যা উমাইয়াদের ছিল না। কেননা 661 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনের শুরু থেকেই তাদের প্রধান সমস্যা ছিল বৈধতা। প্রথম 4 খলিফার মতো উমাইয়ারা জনপ্রিয় মতামতের ভিত্তিতে কিংবা সমাজের সম্মানিত নেতাদের দ্বারা নির্বাচিত হননি। 747 খ্রিস্টাব্দে আব্বাসীয়রা মুসলিম বিশ্বের পূর্বাঞ্চলের পক্ষ থেকে গোপন সমর্থনের প্রতিশ্রুতি পায়। এরপর খুরাসানের প্রাচীন মারভ শহরে আবু মুসলিম নামের এক ব্যক্তির নেতৃত্বে আব্বাসীয়রা তাদের কালো রঙের ব্যানার ও পতাকা উত্তোলন করে। সেখানে আব্বাসীয়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদার আদর্শে রাজ্য চালানোর ওয়াদা করেন। এক পর্যায়ে মারভ শহর দখল করে উমাইয়া গভর্নরকে নির্বাসনে পাঠানো হয়। আবু মুসলিম পারস্যের অন্যান্য অংশেও আব্বাসীয় সৈন্য পাঠাতে শুরু করে। উমাইয়াদের অবস্থান পারস্যে কখনোই শক্ত ছিল না, ফলে আব্বাসীয় বিপ্লব ধীরে ধীরে বৃহত্তর আন্দোলনের রূপ নিতে থাকে। এদিকে আব্বাসীয় পরিবার সদস্যরা হুমায়মা থেকে ইরাকের কুফাতে চলে আসে এবং স্থানীয় জনগণের সমর্থন নিয়ে তারা উমাইয়া সরকারকে উৎখাত করে নিজেদের হাতে ক্ষমতা নিয়ে নেয়। কুফাতেই আবুল আব্বাস আল সাফা সর্বপ্রথম জনগণের প্রকাশ্য আনুগত্য পান এবং 749 খ্রিস্টাব্দে প্রথম আব্বাসীয় খলিফা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর 750 সালের প্রথম দিকে জাবের যুদ্ধে আব্বাসীয় সেনারা উমাইয়া বাহিনীকে সম্পূর্ণরূপে পর্যদুস্ত করে দামেস্ক দখল করে নেয়। সর্বশেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান মিশরে পালিয়ে যান। আব্বাসীয় গুপ্তচররা সেখানে তাকে খুঁজে পেয়ে নির্মমভাবে হত্যা করে। প্রথম আব্বাসীয় খলিফা আবুল আব্বাস আস সাফা প্রায় 5 বছর শাসনকার্য পরিচালনা করেন। 754 সালে তার মৃত্যু হলে আবু জাফর আল মানসুর দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন। তিনি 754 থেকে 775 সাল পর্যন্ত খলিফার পদে আসীন ছিলেন। 755 সালে তিনি প্রতিদ্বন্দ্বী আবু মুসলিমকে হত্যার নির্দেশ দেন। আবু মুসলিম পূর্বাঞ্চলীয় ইরানি প্রদেশ খুরাসানের বাসিন্দা ছিলেন, যিনি 749-50 সালের গৃহযুদ্ধের সময় আব্বাসীয়দের বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন। যাই হোক, আল মানসুরের শাসনামলে সাহিত্য ও পাণ্ডিত্যপূর্ণ কর্ম পূর্ণ উদ্যমে যাত্রা শুরু করে। তার সময়
প্রচুর অনারব লোক ইসলাম গ্রহণ করে। 750 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের 8% বাসিন্দা ছিল মুসলিম। আল মানসুরের শাসনের শেষ দিকে এটি দ্বিগুণ হয়ে 15% হয়ে যায়। খলিফা আল মানসুর ইসলামী সাম্রাজ্যের রাজধানী দামেস্ক থেকে বাগদাদে নিয়ে যান। 762 খ্রিস্টাব্দে তার হাত ধরেই এই ঐতিহাসিক নগরটি নির্মিত হয়। পুরো শহর তৈরি হতে 4 বছরের মতো সময় লেগেছিল। প্রায় 1 লাখ শ্রমিক এই শহর তৈরিতে অবিরাম শ্রম দিয়েছিলেন। সে সময়ের বিশ্বখ্যাত প্রকৌশলবিদরা এতে অংশগ্রহণ করেন। 775 সালে হজ উপলক্ষে মক্কা যাওয়ার সময় খলিফা আল মানসুর যাত্রাপথে মৃত্যুবরণ করেন। আল মানসুরের মৃত্যুর পর তার পুত্র আল মাহদি তৃতীয় আব্বাসীয় খলিফা নিযুক্ত হন। তিনি 775 থেকে 785 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি সঙ্গীত ও কবিতার ভক্ত ছিলেন। অনেক শিল্পী ও কবি তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। আল মাহদির শাসনামলে বহুজাতিক বাগদাদ নগরী প্রাচুর্যপূর্ণ হয়ে ওঠে। আরব উপদ্বীপ, ইরাক, সিরিয়া, পারস্য এবং আফগানিস্তান ও স্পেনের মতো দূরবর্তী স্থান থেকেও অভিবাসীরা আসতে থাকে এই নগরীতে। তার সময়ে এটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে ওঠে। আল মাহদি আব্বাসীয় প্রশাসনকে বিস্তৃত করেন। সেনাবাহিনী, বিচার ও কর সংগ্রহের জন্য নতুন দিওয়ান বা বিভাগ চালু করেন। আল মাহদির মৃত্যুর পর তার জ্যেষ্ঠ সন্তান আল হাদি চতুর্থ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন। তিনি 785 থেকে 786 খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত শাসন করেন। পিতার মতো তিনিও উদার ছিলেন এবং নাগরিকদের তার প্রাসাদে দেখা করার অনুমতি দিয়েছিলেন। আব্বাসীয় আমলের অগ্রগতি তিনি বজায় রাখেন। আল হাদির পর খলিফা হারুনুর রশিদ পঞ্চম আব্বাসীয় খলিফা নিযুক্ত হন। তিনি 786 সাল থেকে 809 সাল পর্যন্ত শাসন করেন। তাকে বলা হয় ইসলামী স্বর্ণযুগের খলিফা। রাতে ছদ্মবেশে ঘুরে ঘুরে যিনি প্রজাদের খোঁজ খবর নিতেন। তার সময় ইসলামী স্বর্ণযুগ সর্বোচ্চ শিখরে আরোহণ করে। এ সময় বিজ্ঞান, সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রে যথেষ্ট প্রসার হয়। তিনি বাগদাদের বিখ্যাত গ্রন্থাগার বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। হারুনুর রশিদের মৃত্যুর পর 809 সালে আল আমিন ষষ্ঠ আব্বাসীয় খলিফা মনোনীত হন। 813 সাল পর্যন্ত তিনি শাসন করেন। এ সময় তার ভাই আল মামুনের সাথে গৃহযুদ্ধ সংঘটিত হলে তিনি ক্ষমতাচ্যুত ও নিহত হন। খলিফা আল মামুন 813 সাল থেকে 833 সালে মৃত্যুর আগ পর্যন্ত শাসন করেন। তিনি ছিলেন দক্ষ রণকৌশলী। 215 হিজরি সনে তিনি যুদ্ধ করতে রোম যাত্রা করেন। সেখানে তিনি কুরা আর মাজেদা নামক দুর্গ জয় করেন। এরপর দামেস্কে ফিরে আসেন। 216 হিজরিতে তিনি পুনরায় রোমে গিয়ে কিছু দুর্গ জয় করে দামেস্কে প্রত্যাবর্তন করেন। এরপর দামেস্ক থেকে মিশরে যান। আব্বাসীয় কোনো খলিফার এটাই ছিল প্রথম মিশর সফর। ধর্মীয় দিক থেকে আল মামুন ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের প্রধান পৃষ্ঠপোষক। আল মামুনের পর উত্তরসূরি হিসেবে আল মুতাসিম অষ্টম আব্বাসীয় খলিফা মনোনীত হন। 833 সাল থেকে 842 সাল পর্যন্ত তিনি শাসনকার্যে লিপ্ত ছিলেন। তার শাসনামলে তুর্কিদার সৈনিকদের সূচনা হয়। পরবর্তীতে তুর্কিরা দ্রুত আব্বাসীয় সরকারের প্রভাবশালী হয়ে ওঠে। আল মুতাসিমের শাসনে বেশ কিছু অভ্যন্তরীণ যুদ্ধ সংঘটিত হয়। 842 সালে তিনি মৃত্যুবরণ করেন। আল মুতাসিমের পর 1257 পর্যন্ত আরও বেশ কয়েকজন শাসক আব্বাসীয়দের নেতৃত্ব দেন, কিন্তু তাদের মধ্যে 2-1 জন ছাড়া বাকি কেউই সে অর্থে যোগ্য শাসক ছিলেন না। 1257 সালের শেষ দিকে মঙ্গল শাসক হালাকু খান বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তখন বাগদাদের খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ। হালাকু খান বাগদাদে পৌঁছে তার বাহিনীকে বিভক্ত করে দজলা নদীর পূর্ব ও পশ্চিম তীরে অবস্থান করতে নির্দেশ দেন। একই সাথে হালাকু খান আত্মসমর্পণ করতে বললে খলিফা আল মুস্তাসিম তা ফিরিয়ে দেন। হালাকু খান এই প্রত্যাখ্যানে খলিফার প্রতি ক্রুদ্ধ হন এবং বাগদাদ অবরোধ করে রাখেন। সে সময় বাগদাদের গণ্যমান্য ব্যক্তিদের একটি বিশাল দল আসন্ন যুদ্ধ এড়াতে হালাকু খানের সঙ্গে আলোচনা করতে গেলে হালাকু খান তাদের হত্যা করেন। আর সে সময় বাগদাদের খলিফা আল মুস্তাসিমের হাতে দুটি রাস্তাই খোলা ছিল, হয় আত্মসমর্পণ, নয়
এই বিশাল মঙ্গল বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামা। মঙ্গল বাহিনী দ্রুত পূর্ব ও পশ্চিম দিক থেকে বাগদাদ আক্রমণ করেন। খলিফার সেনাবাহিনীতে ছিল 50,000 সৈন্য, অন্যদিকে হালাকু খানের বিশাল বাহিনীতে ছিল 1,50,000 যোদ্ধা। 1258 সালের 29 জানুয়ারি বাগদাদ অবরুদ্ধ হয়। এরপর 10 ফেব্রুয়ারি বাগদাদ আত্মসমর্পণ করে। কিন্তু হালাকু খানের রোশানল থেকে রক্ষা পায়নি জ্ঞান বিজ্ঞানের এই শহরটি। 13 ফেব্রুয়ারি বাগদাদে প্রবেশ করে মঙ্গল বাহিনী। তারা শিশু ও নারীসহ যাকে যেখানে যেভাবে পেয়েছে সেখানেই নির্মমভাবে হত্যা করে। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় দুর্লভ সব গ্রন্থ ও লাইব্রেরি। ধ্বংস করা হয় সব স্থাপনা। জানা যায় যে বই নদীতে ফেলে দেওয়ার কারণে দজলা নদীর পানি কালির কারণে কালো হয়ে গিয়েছিল। মানুষের রক্ত নদীর ন্যায় স্রোতধারায় বইছিল বাগদাদের আশেপাশে। ধারণা করা হয় সর্বনিম্ন 1 লাখ থেকে 16 লাখ মানুষকে হত্যা করে মঙ্গলরা। মাত্র 13 দিনে মঙ্গলরা ধুলোয় মিশিয়ে দেয় বাগদাদ। আর এভাবেই আব্বাসীয় শাসন তথা ইসলামী স্বর্ণযুগের পরিসমাপ্তি ঘটে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next video.